দর্শক, দ্য ওয়েব ওয়ার্ল্ডের পর্দায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শ্রাবণী। আপনারা যারা প্রতি মুহূর্তে ওয়েব ওয়ার্ল্ডের বিভিন্ন গল্প বিশ্লেষণ দেখছেন তারা জানেন যে আমরা ইরানে ইসরায়েল এবং আমেরিকার যে হামলা সেটি একেবারেই শুরুর দিন থেকে আপনাদের তথ্য জানাচ্ছি। হামলার সবশেষ তথ্য, নানা রকম বিশ্লেষণ। আজকেও আমরা তেমন একটি তথ্য এবং একই সাথে বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। তবে আজকের প্রথম আমাদের যে এজেন্ডা সেটি হচ্ছে আপনাদের জানিয়ে রাখে, ইরানে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ সেটি কিন্তু তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। 28 ফেব্রুয়ারি যে হামলা শুরু হয়েছিল, আর আজ হচ্ছে মার্চ মাসের 15 তারিখ, অর্থাৎ 2 সপ্তাহ শেষে এই যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ক্ষয়ক্ষতির যে হিসেব নিকাশ বলা হচ্ছে সেটি আসলে অনেক। আমরা যদি ইরানের দিক থেকে দেখি, এই হামলায় ইরানের 1000-এরও বেশি মানুষ এরই মধ্যে নিহত হয়েছে এবং প্রথম দিনের হামলায় যেটি সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা সেটি হচ্ছে ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে। তার সাথে তার মেয়ের জামাই এবং তার নাতনিকেও হারিয়েছেন। এর বাইরে একটি স্কুলে, এলিমেন্টারি একটি স্কুলে হামলা এখন পর্যন্ত 175 জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে এবং প্রতিদিনই কিন্তু হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং আমরা যদি আজকের ঘটনা বলি, আজকেও ইরানের ইস্পাহানে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়েছে, সেটিতে 15 জন মারা গেছে। এটা তো আমরা ইরানের কথা বললাম, ক্ষয়ক্ষতি কিন্তু ইসরায়েলের ব্যাপক হচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল কিন্তু খুব কৌশলে সেই ক্ষয়ক্ষতি লুকিয়ে যাচ্ছে। কিভাবে লুকিয়ে যাচ্ছে সেটি হচ্ছে, ইসরায়েল সাংবাদিকদের অবাধ যে ছবি তোলা, সংবাদ প্রকাশের উপর এক ধরনের অনিয়ম একটি বিধিনিষেধ জারি করেছে। আমরা যেমনটি বিভিন্ন সাংবাদিকের বরাতে শুনছি, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে ইসরায়েল তার ক্ষয়ক্ষতি সুকৌশলে লুকাচ্ছে। এবং ইসরায়েলের তো দিন শেষে পুরো ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদি রাষ্ট্র, তাদের যে দেশটি, সেই দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য বাংকার আছে। ইসরায়েলের নাগরিকরা মূলত বাংকারে আশ্রয় নিয়েছেন, সে কারণে কিন্তু তাদের প্রাণহানির সংখ্যা কম বলা হচ্ছে। তবে একটি বিষয় না বললে নয়, আজকে কিন্তু ইরান একটি বড় হামলা চালিয়েছে ইসরায়েলের। সবশেষ তথ্য, যেটি টাইমস অফ ইসরায়েলের তথ্য, সেটি বলছে 108 জন আহত হয়েছে। এখনো পর্যন্ত নিহতর কোনো খবর পাওয়া যায়নি। তবে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু প্রথম দিন থেকে সরাসরি অংশ নিয়েছে আমেরিকা। সেই দূর একটি দেশ আমেরিকা, সেই আমেরিকার কিন্তু সৈন্য হারাচ্ছে। এখন পর্যন্ত 11 জন সৈন্য মারা গেছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সবশেষ ইরাকে দিয়ে একটি ফুয়েল, যে বিমানে ফুয়েল দেওয়ার জন্য আলাদা একটি বিমান থাকে, সে বিমান আঘাতপ্রাপ্ত হয়ে বিস্ফোরণ হয়ে সেটি হচ্ছে 6 জন সেনা সবাই মারা গেছে। আমেরিকা দাবি করেছে যে সেটি হচ্ছে দুর্ঘটনাবশত হচ্ছে বা তদন্ত করা প্রয়োজন। কিন্তু যে জায়গাটিতে বিধ্বস্ত, আমরা জানি যে সেখানে ইরাকের সে জায়গাটাতে ইরানের প্রক্সি বাহিনী আছে, অনেক মিলিশিয়া গোষ্ঠী আছে। সব মিলে ধারণা করা হচ্ছে তাদের কোনো ছোড়া অস্ত্রের আঘাতে সেটি বিস্ফোরিত হচ্ছে। যাই হোক, যুদ্ধ কিন্তু ভয়াবহ থেকে ভয়াবহ হচ্ছে, বিস্তৃত হচ্ছে। কারণ এই যুদ্ধ, আমেরিকা ইসরায়েল মনে করেছিল যে যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইরানে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে, যে কৌশল নিয়েছে, দিন শেষে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য আজকে এই যুদ্ধের আগুনে জ্বলছে। কিভাবে? ইরান তার যে ক্ষেপণাস্ত্র বা ড্রোনগুলো যে উৎপাদন করেছে, যে ড্রোন ছুটছে, যে মিসাইল ছুড়েছে, সেটির কিন্তু যে সীমা, সেটি কিন্তু আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটি এবং তার যে অর্থনৈতিক স্থাপনা এবং বন্ধুরাষ্ট্রগুলো, যে যাদেরকে মিত্র মনে করে আমেরিকা, উপসাগরীয় দেশগুলো, সেগুলোতে কিন্তু ইরান হামলা চালাচ্ছে। এবং আপনারা জানেন যে বাহরাইনের সবচেয়ে বেশি হামলা হচ্ছে, কুয়েতের সবচেয়ে বেশি হামলা হচ্ছে। এবং এইসব হামলার কারণে কি হচ্ছে, উপসাগরীয় দেশগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। উপসাগরীয় দেশগুলো কিন্তু এখন পর্যন্ত জবাব না দিলেও তারা কিন্তু ইরানের যে হামলা, তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং ইরান কিন্তু এই হামলার যখন চালাচ্ছে, পাশাপাশি তারা কিন্তু একটি বড় ধরনের চাল দিয়েছে। কি সেই চাল? সেই চাল হচ্ছে, ইরান হরমুজ প্রণালীকে নিজেদের আয়ত্তে নিয়েছে। হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। সব ধরনের বলতে হচ্ছে আমেরিকা এবং আমেরিকার মিত্র দেশগুলোর জন্য। এর বাইরে কিন্তু হরমুজ প্রণালীতে
ইরানের সাথে যেসব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমি যদি বলি চীনের কথা, যদি বলি রাশিয়ার কথা, যদি বলি অন্যান্য দেশের কথা, সেসব বাংলাদেশের জন্য একটি ভালো খবর, বাংলাদেশকেও বলা হচ্ছে সেই পথ তারা পাড়ি দিতে পারবে। অর্থাৎ এই যে এইসব কথা আমরা বলছি, ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করেছে আমেরিকা ও তার মিত্রদের জন্য, অন্যদের জন্য নয়। এই হরমুজ প্রণালী ইরানের এখন গেম চেঞ্জার, এবং এই হরমুজ প্রণালীর এই যে স্ট্র্যাটেজি তারা নিয়েছে, এই হরমুজ প্রণালী দিন শেষে ইরানের পাশার দান উল্টে দিচ্ছে, ইরানের পক্ষে কথা বলছে। কেন হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ, দর্শক আপনাদের সে কথাই আমরা একটু দেখাতে চাই। এবং আপনারা জানেন যে বলা হচ্ছে যে যুদ্ধটা এখন আটকে গেছে হরমুজ প্রণালীর 22 থেকে 24 মাইলের মধ্যেই। কারণ এই হরমুজ প্রণালী হচ্ছে পৃথিবীর অন্যতম, আমি যদি এলএনজি, যেটি তরলীকৃত গ্যাসের পরিবহন পথ, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যে তেল গ্যাস উৎপাদন হয়, এই যে পথ সেটি ধরে কিন্তু যায়। এবং এই পথ যখন আটকে দেওয়া হয়েছে, যেহেতু এটি ইরানের জলসীমার মধ্যে পড়েছে, তখন কিন্তু নিরুপায় হয়ে বিশ্বের অনেক জাহাজ কিন্তু সেখানে চলাচল করছে না। প্রথম ইরান হয়তো মুখে মুখে হুমকি দিয়েছে, সেই হুমকি তারা আমলে নেয়নি, বেশ কয়েকটি জাহাজ গিয়েছে এবং আপনারা জানেন যে সেসব জাহাজ কিন্তু হামলার শিকার হয়েছে। এরপর থেকে আর কোনো জাহাজ কিন্তু এই সাহস দেখায়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিদিন বলছেন যে ইরানের জলসীমায় যদি যে কোনো জাহাজ যায় তারা নিরাপত্তা দিবে, কিন্তু আমরা বাস্তবে সেটি প্রতিফলন দেখিনি। আজকের যে টাটকা খবর সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছেন যে হরমুজ প্রণালীতে নাকি ফ্রান্স, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এরা নাকি জাহাজ পাঠানো উচিত, পাঠাবে। তিনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, তিনি তেমন একটি কথা বলেছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, ফ্রান্সের সরাসরি জানিয়েছে আমরা সেখানে কোনো ধরনের রণতরী বা যুদ্ধজাহাজ পাঠাবো না, তারা আসলে আত্মরক্ষামূলক পলিসিতে আছে। এবং চীন কেন পাঠাবে জাহাজ? চীনের জন্য তো হরমুজ প্রণালী সব সময় খোলা। এবং আপনাদের একটি মজার তথ্য জানিয়ে রাখি, ইরান বলেছে শত্রু দেশের জাহাজও সেই হরমুজ প্রণালী পার হতে পারবে, তার একটি শর্ত হচ্ছে চীনের মুদ্রা ইউএন দিয়ে সেটি লেনদেন করতে হবে। বুঝতে পারছেন মানে খেলাটা কোন দিকে জমে গেছে? এই যে এত কথা বললাম, আমরা একটু হরমুজ প্রণালীর যে ভৌগোলিক অবস্থান সেটি যদি একটু দেখে আপনাদের বিশ্লেষণ করি, বিষয়টা আরও পরিষ্কার হবে। তার আগে আমরা কাতার ভিত্তিক যে গণমাধ্যম আল জাজিরার যে প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনের দিকে একটু দেখতে চাই তারা হরমুজ প্রণালী নিয়ে কি বলছে। ট্রাম্প সেইস মেনি কান্ট্রিজ উইল সেন্ড ওয়ারশিপ টু হরমুজ এমেড ইরান ব্লক ইট। কিন্তু বাস্তবে কিন্তু এটি হচ্ছে না। এবং আপনারা দেখছেন যে আমেরিকার যে কথা সেটি কিন্তু তারা একেবারেই ডিনাই করে দিয়েছে ফ্রান্স। এবং ডিনাই করে দেওয়াতে কি হয়েছে, হরমুজ যে ইরানের যে হরমুজ প্রণালী নিয়ে যে ইরান একচ্ছত্র একটি আধিপত্য বজায় রেখেছে এই লোহিত সাগরে, সেটি কিন্তু বজায় থাকছে। স্ট্রেট অফ হরমুজের একটি মানচিত্র আমরা আপনাদের সুবিধার্থে দেখাতে পারি। কেন স্ট্রেট অফ হরমুজ এত গুরুত্বপূর্ণ? এই যে এটা হচ্ছে ইরান, এই দেশটি হচ্ছে, আমরা ইরান দেখাচ্ছি। এই যে দর্শক, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। হ্যাঁ, স্ট্রেট অফ হরমুজের এই জায়গাটুকু হচ্ছে ইরানি জলসীমার অংশ, এবং এই জায়গাটুকু ইরানি জলসীমার অংশ। এই যে খাড়া পর্বতের মতো অংশটুকু, এই জায়গাটুকু দিয়ে কিন্তু জাহাজগুলো, এই যে আমি যদি আপনাদের দেখাই, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এদিকে সৌদি আরব আছে, এই সব দেশ থেকে যে পরিমাণ তেল সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু এই জায়গাগুলো দিয়ে, মানে গালফ উপসাগরীয় এই জায়গাগুলো দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়া অঞ্চলে তেল পরিবহন করা হয়। কিন্তু যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তেলটা কিন্তু পরিবহন করা যাচ্ছে না, একই সাথে এলএনজি পরিবহন করা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে। আপনারা জানেন যে ইরান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের এই যে হরমুজ প্রণালী আটকে রাখার কারণে তেলের দাম যদি 200 ব্যারেল ছাড়িয়ে যায় তখন যেন তারা যোগাযোগ করে। অর্থাৎ হরমুজকে ঘিরে কিন্তু এখন যুদ্ধটা হচ্ছে। এবং হরমুজ প্রণালী, আপনারা যেমনটি বলছিলাম যে এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ইরান অনেকগুলো ইন এ ফলো আপ টু দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ড দ্যাট receive wealth through the Hormuz Strait must take care of that passage and will help a lot। যেটি বলছিলাম,
ট্রাম্প যে বড় বড় কথা বলছেন যে আমরা আপনারা যান, আমরা জাহাজ পাঠিয়ে রণতরীদের সাহায্য করব, কিন্তু বাস্তবে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না, এবং ইরান একচেটিয়াভাবে সেটি দখল করে রেখেছে, এবং এটি খুবই সরু পথ কিন্তু গুরুত্বপূর্ণ পথ। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই পথ দিয়ে প্রায় বলা হচ্ছে প্রায় 20% বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। এবং আরেকটি যখন এই ইরানের ইরানের এই পাশে আমরা যদি দেখি ইয়েমেন আছে, ইয়েমেনের যে প্রতিরোধ গোষ্ঠী, মূলত তারা হচ্ছে ইরান সমর্থিত প্রক্সি বাহিনী, তারা কিন্তু বাব আল মানদেব এটি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করেনি। এই পথ দিয়ে বিশ্বের 8% 8% হচ্ছে তেল পরিবহন হয়। এখনো পর্যন্ত এটি বন্ধ নেই, এটি ভালো খবর। তবে আপনাদের জানিয়ে রাখি, আজকের সবশেষ তথ্য, ইয়েমেনের যে হুতি বিদ্রোহীরা তারা বলেছে ইয়েমেনের যে এই অংশটুকু যদি তারা প্রয়োজন মনে করে তারা কিন্তু বন্ধ করে দিবে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছেন? মানে আপনারা তো জানেন যে দিন শেষে তেলের উপরে নির্ভর করে অনেক দেশের অর্থনীতি, বিশ্বের প্রতিটি দেশই তো তেলের উপর নির্ভর করে। আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে আপনারা যারা ঢাকা সহ অন্যান্য জায়গায় জেলা শহরে আছেন, আপনারা সকালে যখন বের হন তখনই হয়তো দেখতে পারেন যে তেলের পাম্পগুলিতে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকে মোটর সাইকেল এবং গাড়ির জন্য নির্দিষ্ট একটি পরিমাপ করে দেওয়া হয়েছে কতটুকু তেল তারা নিতে পারবেন। এখন পর্যন্ত ভালো খবর যে বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী একেবারেই সবুজ সংকেত দেওয়া আছে, চাইলে হরমুজ প্রণালী বাদ দিয়ে তারা চলে যেতে পারবে। আমরা একটু অন্যান্য যে মানচিত্রগুলো আছে সেগুলো যদি একটু দেখতে চাই, সেখানে কি অবস্থা। আপনারা এই যে মানচিত্রটি সেটি দেখছেন, স্ট্রেইট অফ হরমুজ, যেটি একটু আগে আমরা আপনাদের একটু বড় করে দেখিয়েছি। এইটি হচ্ছে আমার মধ্যপ্রাচ্য, এটি হচ্ছে মধ্যপ্রাচ্য। আমি মধ্যপ্রাচ্য কথা বলছিলাম, এবং মধ্যপ্রাচ্যে হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে ইরান, এবং ইরানের এই জায়গা ছোট ছোট যে অনেকগুলো দেশ দেখা যাচ্ছে, সেই ছোট ছোট দেশগুলো হচ্ছে আপনার উপসাগরীয় 6টি দেশ। উপসাগরীয় দেশগুলো কি? আমার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন। ঠিক আছে, এই দেশগুলো হচ্ছে মূলত পুরো বিশ্বের অর্ধেকের বেশি তেল সরবরাহ করে থাকে। এবং আপনি যখন আমি মানচিত্রটি বড় করলাম, এই যে এই জায়গাগুলো দিয়ে দেশগুলো তেল উৎপাদন করে, এই আমি যদি বলি এই যে বাংলাদেশ সহ ভারত এবং হচ্ছে আফ্রিকার দেশগুলোতে তেল সরবরাহ করে, কিন্তু বর্তমানে সেটি কিন্তু খুবই ঝুঁকির মুখে রয়েছে। এবং আপনারা জানেন যে এই হরমুজ প্রণালীর এই তেল যা না যাওয়ার যে ক্ষয়ক্ষতি, সেটি কিন্তু সরাসরি এই সুদূর ইউরোপে পড়েছে, উত্তর আমেরিকাতে পড়েছে, এবং সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপের দেশগুলো। কেন? যারা তেল পরিবহন করে বা এই পথ ধরে যে জাহাজগুলো চলাচল করে, সেগুলো কিন্তু বেশিরভাগই আপনি জানেন ইউরোপের মালিকানাধীন জাহাজ। এবং দিন শেষে কিন্তু এই সবশেষ তথ্য যেটি বলছে যে যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি, এখন পর্যন্ত এই পথ ধরে 80% পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। চিন্তা করুন, 100% যদি আমরা হিসেব করি তাহলে মাত্র 20% চলছে। সেগুলোর মধ্যেও হচ্ছে যারা ইরানের মিত্র দেশ, যারা একটু নির্ভয়ে মনে করছে যে যাওয়া উচিত, তারাই যাচ্ছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে ভারতের জন্য পণ্য নিয়ে যাওয়া একটি থাই জাহাজেও হামলা হয়েছে। তাহলে দিন শেষে যে আসলে কোন জাহাজ নিরাপদ সেটি বলা যাচ্ছে না। এবং বাংলাদেশের সহ পৃথিবীর অনেক দেশে কিন্তু অর্থনীতির স্থবিরতা নেমে এসেছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ তেল বাণিজ্যই তো দিন শেষে অর্থনীতির চালিকা শক্তি, এবং ডলারের দামের সাথে তেলের দামের যে একটু সম্পর্ক আছে, দামটা হু হু করে বাড়ছে। এবং আমেরিকানরাও কিন্তু বিরক্ত। আমেরিকানরা বলছে যে যুদ্ধ থামাতে হবে, কারণ তাদেরও কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার যে তেলটি তারা কিছুদিন আগেও $4-5 দিয়ে কিনতেন, এখন কিন্তু তাদের $8 খরচ করতে হচ্ছে পার তেল কিনতে প্রতি লিটারে। সেই হিসেবে বলা যায় তাদের জীবনযাত্রার ব্যয় কিন্তু বেড়ে গেছে।
এবং একটি কথা না বললেই নয় যে ডোনাল্ড ট্রাম্প এইটিকেও ইতিবাচক হিসেবে দেখে বলেছেন তেলের দাম বাড়লে নাকি আমেরিকার সুবিধা, কারণ আমেরিকার কাছে অনেক মজুদ আছে। কিন্তু আমরা তো জানি যে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারীর অন্যতম হচ্ছে এই মিডল ইস্টের দেশগুলো। রাশিয়ার কথা যখন আসছে, একটি তথ্য আপনাদের জানিয়ে দেয়, রাশিয়ার উপর কিন্তু যখন আর রাশিয়ার উপর হামলা হলো 2022 সালে ফেব্রুয়ারি মাসে, রাশিয়া ইউক্রেনে যখন আগ্রাসন চালালো, তখন কিন্তু রাশিয়ার উপর একাধিক অবরোধ, নিষেধাজ্ঞা, স্যাংশন অনেক কিছু দেওয়া হয়েছে। এবং প্রথম স্যাংশনটা এসেছে, নিষেধাজ্ঞাটা তেল বাণিজ্যের উপর। মানে আপনারা জেনে থাকবেন যে ইউরোপ কিন্তু রাশিয়ার তেল গ্যাসের উপর একেবারে খুবই নির্ভরশীল, কিন্তু তারা সেই তেলটা সরাসরি এখন নিতে পারছে না, হয়তো তৃতীয় পক্ষ হয়ে নিচ্ছে, কিন্তু সরাসরি নেওয়ার ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং তারপরে কি হয়েছে, রাশিয়ার সেই তেল কিন্তু সস্তায় ভারতের কাছে বিক্রি করছে, চীনের কাছে বিক্রি করছে। এখন কি হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্পার এই হরমুজ যখন আটকে দিল ইরান, তখন কোনো উপায়ন্তর না দেখে তিনি রাশিয়ার উপর এতদিনের যে তেল নিষেধাজ্ঞা সেটি কিন্তু তুলে নিয়েছেন। এখন দেখেন যুদ্ধ হচ্ছে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার, কিন্তু পোয়া বড় হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এবং এই যুদ্ধের কারণে তার নিষেধাজ্ঞা উঠে গেলে, এবং কিন্তু রাশিয়া নির্ধারিত দামে কিন্তু অন্যান্য দেশের কাছে তেল বিক্রি করছে। তার মানে আমরা যদি একটু এক কথায় বলি, যুদ্ধ এখন আটকে আছে এই 22 মাইলের হরমুজ প্রণালীতে, এবং এইটাই ইরানের হচ্ছে মূল দাবার চাল। এই একটি চাল দিয়ে যুদ্ধক্ষেত্রে স্থবিরতা এনে দিয়েছে। কারণ এক সময় আমেরিকা, ইসরায়েল এখনো প্রতিনিয়ত ইরানের উপর হামলা করছে, এবং তারা ভেবেছিল ইরান কোণঠাসা হয়ে যাবে, কিন্তু ইরানের কাছে যে একটি মহা অস্ত্র আছে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীর কারণে কিন্তু ইরান হরমুজ প্রণালীর কারণে সেই ইরান কিন্তু এখন বলে না, একটি কথা বলে না যে বল এখন ইরানের কোর্টে, এখন হরমুজ প্রণালীর কারণে এই যুদ্ধের বল এখন ইরানের হাতে। এবং ইরান বারবার বলছে যে ইরান বলছে যে যুদ্ধ কবে বন্ধ হবে সে সিদ্ধান্ত তেহরান নিবে। এবং আমরা সেটি দেখছি। আমরা আরেকটি যদি ম্যাপ পর্যালোচনা করি, সেই পর্যালোচনা করলে আমরা আরেকটু বুঝতে পারবো। এই যে দেখেন, এখানেও কিন্তু শিপিং লেন্স, মেরিটাইম বর্ডার্স। শিপিং লেন্স হচ্ছে, আপনারা অনেকে হয়তো জানেন, তারপরে এই শিপিং লেন্স হচ্ছে যে জায়গাগুলো দিয়ে মূলত জাহাজ চলাচল করে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা দেশে একটি জলসীমা আছে, এবং সেই জলসীমা ঘেঁষে না প্রত্যেকটি জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট একটু রুট আছে। এই যে এই জায়গাগুলোতে শিপিং লেন, জাহাজ চলাচল করে। আর এই যে এই লাইনগুলি হচ্ছে মেরিটাইম বর্ডার। এই মেরিটাইম বর্ডার হচ্ছে যে দেশগুলো সেই জলসীমা থাকে তাদের একটি আন্তর্জাতিক জলসীমা। আমি যেমন যদি বলি যে বাংলাদেশ কিন্তু একেবারে বঙ্গোপসাগরের দক্ষিণে, মানে বাংলাদেশ সে দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। সেই বঙ্গোপসাগর কিন্তু অনেক বড়। বঙ্গোপসাগর একেবারে সোজা বরাবর অনেকখানি অংশ বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমার মধ্যে পড়ে। এর মধ্যে ভারতের জলসীমা আছে, মিয়ানমারের জলসীমা আছে। তেমনি স্ট্রেট অফ হরমুজের যে উপসাগরীয় যে অঞ্চল, সেখানে আপনারা দেখেন যে এইটুকু হচ্ছে আপনার ইরানের জলসীমা, এই যে এতটুকু। তারপর হচ্ছে ইরানের জলসীমা দিকে আছে, মাঝখানে একটুখানি অংশ হচ্ছে আপনার গালফ অফ ওমানের জলসীমা। আর আপনার একটি কথা না বললেই নয়, ওমান কিন্তু সেই দেশ যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু আলোচনা নিয়ে তারা হচ্ছে মধ্যস্থতা করছিল। তৃতীয় দফা আলোচনা যখন হচ্ছিল জেনেভায়, সে আলোচনা যখন ফলপ্রসূ না হয়, তার একদিন পরে কিন্তু হামলা চালানো হয় 28 ফেব্রুয়ারি। তাই ওমান কিন্তু এখনো পর্যন্ত একমাত্র দেশ আমরা দেখেছি সরাসরি আমেরিকা যে মাঝপথে আলোচনা বন্ধ করে ইরানের উপর হামলা, তারা কিন্তু নিন্দা জানিয়েছে। কিন্তু ইরান কিন্তু ওমানকেও ছেড়ে কথা বলেনি, ওমানেও হামলা হচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে, ওমানের মার্কিন সংশ্লিষ্ট যেসব অবকাঠামো সেখানে হামলা হচ্ছে, এবং সেই হামলার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত যেটি ভালো খবর, যে উপসাগরীয় দেশ বা আরব দেশ যেগুলো, তারা এখনো পর্যন্ত ইরানের হামলা ঠেকাচ্ছে। ইরানে এখনো পর্যন্ত পাল্টা হামলা করেনি। কিন্তু আশঙ্কার কথা হলো যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কিন্তু বলেছেন যে যে কোনো সময় তারা তাদের আশ্বস্ত করেছে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তায় অংশ নিবে। যেহেতু পিট হেগসেথের অনেক কথাই দেখা যায় শেষ পর্যন্ত সত্যি হয় না। যদি এটি হয় তাহলে কিন্তু যুদ্ধ ভয়াবহতা পুরো মধ্যপ্রাচ্য চলবে। কারণ
মধ্যপ্রাচ্যর দেশগুলো এখনো পর্যন্ত ইরানকে পাল্টা আঘাত করেনি, তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে আছেন। কিন্তু যদি পাল্টা আঘাত করেন সেক্ষেত্রে অবশ্যই দিন শেষে ভালো কিছু বয়ে আনবেন। আপনারা জানেন যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আঘাত হয়েছে বাহরাইনে, কারণ বাহরাইনে কিন্তু আমেরিকার পঞ্চম নৌবহর ঘাটে অবস্থিত ছিল, যেখান থেকে বিশ্বের বিভিন্ন আশপাশের যে অঞ্চলগুলো সেখানে রসদ সরবরাহ করা হতো, সরঞ্জাম সহ অন্যান্য, সেই জায়গাটিতে আঘাত আনেছে। এছাড়া রাজধানী মানামায় আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট অনেক ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। আর আরেকটি বিষয় কি, ইরান বারবার বলেছে যেটি যে আমেরিকার যে কোনো বৈধ লক্ষ্যবস্তু তাদের হামলার শিকার হবে। এখানে বৈধ হামলার শিকার হবে কারণ কি বলছে, এই আমেরিকার এই দেশগুলো, এই যে উপসাগর দেশগুলো, প্রত্যেকটিতে কিন্তু আমেরিকার ঘাঁটি আছে এবং ঘাঁটি লক্ষ্য করে কিন্তু মূলত হামলা চালাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেক সময় খবরে দেখছি যে কুয়েতের আবাসিক ভবনে হামলা হচ্ছে, কাতারের হোটেলে, দুবাইয়ের হোটেলে হামলা হচ্ছে। কেন হামলা হচ্ছে? তথ্য বলছে এসব হামলাগুলোতে, কারণ মার্কিন ঘাঁটিগুলোতেও অনেক সেনা থাকে, তারা তো আর হঠাৎ করে খালি করতে পারেনি। মার্কিন সেনারা বিভিন্ন আবাসিক ভবন এবং হোটেলগুলিতে অবস্থান নিচ্ছে, সেই তথ্য ইরানের কাছে ছিল বলে ইরান কিন্তু সেই আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবং সেই হামলার ফলে আপনারা জানেন যে এখন পর্যন্ত 11 জন মার্কিন সেনা এই যুদ্ধে নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। এবং একটি কথা না বললেই নয়, আহতর সংখ্যাটা নিয়ে নানা রকম মতভেদ আছে। ইরান দাবি করছে 220 জনের বেশি আহত, আর যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হচ্ছে যে 140 জনের বেশি আহত হয়েছে। এবং অনেকের আহতের অবস্থা কিন্তু খুব গুরুতর, মানে তারা এমন একটা অবস্থায় আছেন যে গুরুতর আহত অবস্থা থেকে এমনও হতে পারে যে মৃতের সংখ্যাটিও বাড়তে পারে, তাদের মৃত্যুর সংখ্যা আশঙ্কা করা হচ্ছে। আমরা এই দিন শেষে হরমুজ এই খেলাটা জমিয়ে দিয়েছে ইরানের পক্ষে, এই আশঙ্কার কথা কিন্তু আমরা যুদ্ধ শুরু হওয়ার আগেও কিন্তু বলছিলাম যে ইরানের কিন্তু এটি বলা হয় যে তার কাছে দাবার শেষ গুটি, শেষ চাল। ইরান সব দিকে আটকে গেছে, যখন সব দিকে ইরান আটকে যাবে তখন ইরান দাবার এই চালটি ব্যবহার করবে এবং করেছেও তাই। আমরা প্রথমে দেখেছি তারা পাল্টাপাল্টি হামলা করছে, যুদ্ধের চতুর্থ দিন তারা এই তাদের এই দাবার চাল, এই হরমুজ প্রণালী তারা ব্যবহার করেছে। তো যুদ্ধের চতুর্থ দিন যেহেতু ব্যবহার করেছে, স্বাভাবিকভাবেই তারা যে এত কঠোর হবে, হামলা করবে, সেটি বুঝতে পারেনি পশ্চিমা মিত্ররা। তারা জাহাজ চলাচল করতে যখন গিয়েছে, হামলার শিকার হচ্ছে, তখন কিন্তু সবাই একটু সতর্ক অবস্থা হয়েছে। এবং সেই সতর্ক অবস্থা আমরা যেমনটি বলছিলাম 2 সপ্তাহ পার হয়েছে। আজকে যদি আমরা বলি যে যুদ্ধের 16তম দিন, সেই এই এখনো হরমুজ প্রণালীতেই যুদ্ধটা আটকে আছে। যুদ্ধের মূল চাবিকাঠি এখন হরমুজ প্রণালী। স্ট্রেইট অফ হরমুজ নিয়ে তো অনেক কথা বললাম, আর আপনারা জেনে খুব অবাক হবেন যে প্রথম দিকে বলা হচ্ছিল যে ইরান যে যুদ্ধ, সে যুদ্ধে মার্কিন স্থলবাহিনী নামানো হবে না। কিন্তু আপনাদের সবশেষ তথ্য জানিয়ে রাখি, 2500-এর মতো সেনা জাপান, দক্ষিণ কোরিয়া সেখান থেকে রওনা দিয়েছে এই মধ্যপ্রাচ্য আসার জন্য। তাদের মূলত বলা হচ্ছে যে তারা হরমুজ প্রণালীকে সুরক্ষিত করবে, কারণ যে জাহাজটি করে তারা আসছে সেটি কিন্তু উভচর জাহাজ বলে বলা হচ্ছে, উভচর, এবং তারা হরমুজকে নাকি সুরক্ষিত করবে মিত্রদের জন্য। কিন্তু কোনো মিত্র এগিয়ে আসছে না। এখন যুক্তরাষ্ট্র যেহেতু আগ বাড়িয়ে বলে দিয়েছে, তারা অলরেডি এর মধ্যে সেনা পাঠানো শুরু করেছে। সেনারা হয়তো কিছুদিনের মধ্যে এসে পড়বে, যেহেতু সমুদ্র পথে আসছে। তো সেনা যদি চলেও আসে, আপনাদের কি মনে হয় যে এতটা সহজ হবে এখানে যাওয়া? কারণ ইরান তো এখানে আপনাদের নৌবাহিনী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলে থাকে যে ইরানের নৌবাহিনী নাকি তারা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু বাস্তবে দেখিনি। যখনই কোনো জাহাজ যাচ্ছে, ইরানি নৌবাহিনীর হামলা শিকার হচ্ছে। তার মানে ইরানের নৌবাহিনী এখানে অ্যাক্টিভ। আর আরেকটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ইরান সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যেহেতু এটি এখন মূল লড়াইয়ের কেন্দ্র, এটি তাদের মূল শক্তি, স্ট্রেইট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী, তারা চিন্তা করছে যদি তারা সেভাবে লক্ষ্যবস্তু বানাতে না পারে, তারা মাইন পাতার কাজ শুরু করেছে। তাতে কি হবে, যদি এই হরমুজ প্রণালীতে মাইন পাতা থাকে, যে কোনো জাহাজ যখন যাবে সেটি অটোমেটিক বিস্ফোরণের শিকার হবে, ক্ষয়ক্ষতি হবে। মাইন, আমরা যারা স্থল মাইনের কথা জানি, তারা আপনারা জানেন যে অনেক সময় বিবাদপূর্ণ এলাকায়, যদি আমরা কোরিয়া উপদ্বীপের কথা বলি, কোরিয়া উপদ্বীপে অনেক জায়গায় মাইন পাতা আছে, হয়তো ভুলবশত যদি কোনো মাইনে আপনার পাটকে যায়, সাথে সাথে সে বিস্ফোরণ হবে। একইভাবে জলসীমায় যদি মাইন পাতা থাকে, সেখান দিয়ে যদি কোনো জাহাজ যায়, তাহলে বুঝতেই পারছেন বিস্ফোরণ হবে। এই কারণে বলা হয় যে ইরান হরমুজকে ঘিরেই এখন তাদের যুদ্ধের
কৌশল সাজাচ্ছে। এবং ইরানের সেনাবাহিনী কিন্তু এখানে নৌবাহিনী তো সক্রিয় আছে এবং বিবৃতি প্রতিদিন দিচ্ছে সেনাবাহিনী, অর্থাৎ তাদের প্রতিদিন, আপনারা জানেন যখন কোনো দেশে যুদ্ধ মধ্যে থাকে প্রতিদিন সামরিক মুখপাত্ররা কিন্তু যুদ্ধের সবশেষ তথ্য জানান। ইরান কিন্তু প্রতিদিন যুদ্ধের সবশেষ তথ্য জানানোর পাশাপাশি হরমুজের কি অবস্থা, হরমুজ নিয়ে তাদের কি পরিকল্পনা, সে বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন হরমুজটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছে। আরেকটি বিষয়, যারা মানচিত্র সম্পর্কে ধারণা আছে তারা জানে যে ইরানের ভৌগোলিক যে অবস্থান, সে অবস্থান বলে ইরান প্রাকৃতিকভাবে কিছুটা প্রাচীর বেষ্টিত। প্রাকৃতিকভাবে প্রাচীর বেষ্টিত কেন বললাম জানেন? ইরান কিন্তু ভৌগোলিকভাবে দুটি পর্বত তাদের সীমানা দিয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পর্বতমালা, সেটি হচ্ছে একটা জাগ্রেস আর চালব্রুস পর্বতমালা। এসব পর্বতমালা একেবারে পারস্য সাম্রাজ্যের সময় থেকে ইরানকে প্রাকৃতিকভাবে সুবিধা দিয়েছে। কিভাবে সুবিধা দিয়েছে আপনাকে বলি। আপনি যখন দুটি দেশ পাশাপাশি থেকে, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ওমান, এখানে সংযুক্ত আরব আমিরাত, এই দুটি দেশ যখন পাশাপাশি থাকবে প্রত্যেকটি দেশের কিন্তু নির্দিষ্ট সীমানা থাকে। সেই সীমানা অনেকে কাঁটাতারের বেড়া দেন, অনেকে হচ্ছে পিলার বসিয়ে দেন, যাতে, কারণ সবসময় যে কোনো সময় তো আগের দিনেও আমরা দেখেছি বা এখনও বাস্তবতা বলে যে কোনো সময় কিন্তু প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ হতে পারে, তখন এই সীমানা ধরেই কিন্তু তারা তাদের যুদ্ধের পরিকল্পনা সাজায়। সেজন্য প্রত্যেকটি দেশের নির্দিষ্ট সীমানা থাকে। যদি স্থল সীমানা থাকে, সমতল ভূমি থাকে, সেটিতে যতটা সহজে আপনি অভিযান চালাতে পারবেন, যখন প্রাকৃতিকভাবে কোনো সীমানা থাকবে সেটি কিন্তু আপনার জন্য বাধার সৃষ্টি করবে। এই ইরানের সীমানা, সেটিতে যে বড় বড় পর্বতমালা আছে সেগুলো ডিঙিয়ে ইরানে প্রবেশ করা খুবই দুঃসাধ্য। কেন বলছে? আমরা তো সবাই জানি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আমরা জানি। তিনিও এই ইরানের বলা হচ্ছিল যে তিনিও চেয়েছিলেন পারস্য সাম্রাজ্য জয় করতে, ইরানকে দখল করতে, তিনি কিন্তু পারেননি। তাকে তো বলা হয় মহাবীর, ইতিহাসে তাকে মহাবীর বলা হয়, তিনিও কিন্তু ব্যর্থ হয়েছেন। সেজন্যই বলা হয় যে ইরানের প্রকৃতিগতভাবে ইরানে একটি দুর্ভেদ্য প্রাচীর আছে, সেটি টপকে ইরানের ভিতরে প্রবেশ করা কিন্তু খুবই একেবারে কঠিন। এবং পাশাপাশি ইরানের কিছু মরুভূমি আছে, সেই মরুভূমিতে কিন্তু আপনার সাধারণ ভেহিকেল, যদি সাধারণ যান বলি এবং সামরিক যানগুলিও যদি বলি, চলাচল করা কিন্তু অনুপযুক্ত। কারণ বলা হয় যে দিনের বেলা সেখানের তাপমাত্রা 70°C পর্যন্ত উঠে যায়। আপনারা যারা মধ্যপ্রাচ্যের আবহাওয়া নিয়ে জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকে। বায়ুমণ্ডল শুষ্ক থাকার কারণে আপনার দিনের বেলা প্রচণ্ড গরম, আপনি বিকেলের পর থেকে একেবারে যখন সন্ধ্যা নামিয়ে রাত করে তখন কিন্তু সেটি আবার একেবারে ঠান্ডা হয়ে যায়। তো দিনের বেলা বলা হচ্ছে যে দিনের বেলা কিন্তু ইরানের সেই সব জায়গায় একেবারেই মানুষ বসবাস অনুপযোগী। সে জায়গায় বাইরের সেনারা এসে ইরানে কতটা সফল হবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং আপনারা জানেন যে ইরান তো জানেই যে তাদের এই ভৌগোলিক অবস্থান তাদের বাড়তি সুবিধা দিচ্ছে, এবং সেই ভৌগোলিক অবস্থানেরই একটি অংশ হচ্ছে আপনার যে হরমুজের অংশটি, যেটি উপসাগরীয় অঞ্চলের মধ্যে পড়েছে। এবং এই জায়গাটুকুতে আমরা সবসময় দেখেছি যে ইরান বিশ্ব বাণিজ্যর নিয়ন্ত্রণের যে চাবিকাঠিটা বিশ্ব অর্থনীতির, সেটি কিন্তু তার হাতে আছে। আপনাদের জানিয়ে রাখি এই জায়গাটায় হরমুজ, কিন্তু আমাদের দূর দেশ ভারতেও কিন্তু এর প্রভাব পড়েছে। ভারতের কিন্তু আমাদের দেশের মতো না, ভারতের প্রত্যেকটি বাসা বাড়িতে কিন্তু এলএনজি গ্যাস ব্যবহার করা হয় এবং সেটির কিন্তু একটি সংকট দেখা দিয়েছে। কারণ বিশ্বের সবচেয়ে বেশি এলএনজি এই রুটটা দিয়ে, এলএনজি এই উপসাগরীয় দেশগুলো দিয়ে, আমরা যদি আপনাকে দেখাই উপসাগরীয় যে দেশগুলো, আমরা একটু অপেক্ষা করছি, উপসাগরীয় দেশগুলো থেকে এলএনজিগুলি সংগ্রহ করা হয়। সেই এলএনজি এই যে মেরিটাইম বাউন্ডারি আমরা যে বলছিলাম, এই এদিক দিয়ে গিয়ে এভাবে গিয়ে এদিকে পার হতে হয়। কারণ এগুলো তো আমরা জানি যে বিমান দিয়ে তো সব কিছু পরিবহন করা সম্ভব না, এবং বিমানে কিন্তু আপনার পরিবহন খরচ বেশি হয়। এ কারণে আদি যুগ থেকেই বিশ্বে সবসময় জলপথে পরিবহনকে সহজলভ্য ধরা হয়, সস্তা ধরা হয়। এজন্য এই জলপথ ব্যবহার করে এলএনজিগুলো এইভাবে আমরা এদিকে যদি আমরা ধরি, এদিকে এশিয়া মহাদেশের দেশগুলো আছে, ভারতে এলএনজি যায়, তারা কিন্তু একটি সংকটে পড়েছে। এবং এই হরমুজ প্রণালীর কারণে আর কি সমস্যা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন। বিশ্ব যে
খাদ্য যে একটি প্রভাব সেটিও কিন্তু পড়ছে, কারণ আপনারা জানেন যে এই কিছু কিছু গ্যাসের আছে, কিছু কিছু সার আছে যারা এই পথ দিয়ে পরিবহন হয় সেগুলো কিন্তু আটকে যাচ্ছে, এবং এ কারণে কিন্তু বৈশ্বিক খাদ্য কর্মসূচিতেও কিন্তু এটির একটি প্রভাব পড়বে। দিন শেষে আমি যদি এক কথায় বলি যে হরমুজ প্রণালী দিয়ে ইরান একটি তাদের গেম প্ল্যান সাজিয়েছে, এবং তারা জানে যে এটিতে যদি তারা অনড় থাকে তাহলে মাথা নোয়াতে বাধ্য আমেরিকা, কারণ আমেরিকার সাথে কেউ নেই। ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বলেন, স্পেন তো শুরু থেকেই না করে দিয়েছে। এই সব দেশকে তিনি চাইছিলেন যে অন্তত এই জায়গাটুকুতে সুরক্ষা দিতে, হরমুজ প্রণালীতে কাছে টেনে আনতে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কেউ সরাসরি যুক্ত হয়নি, না করে দিয়েছে, এবং শুধুমাত্র আমেরিকা নিজেই লড়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে ইরান কিন্তু একাই লড়ে যাচ্ছে। আমেরিকা দুদিন পর সাহায্য চাচ্ছে, একমাত্র ইসরায়েলের সমর্থনেতে যুদ্ধ শুরু হয়েছে, এবং ইসরায়েল কিন্তু টেনে নিয়ে এসেছে আমেরিকাকে এত দূরের এই যুদ্ধে। কিন্তু আমেরিকা যে গেম প্ল্যান সাজিয়েছিল, তারা ভেবেছিল যে ইউরোপের মিত্র দেশগুলো তাদেরকে সহযোগিতা করবে, ঘাঁটি দিয়ে সহযোগিতা করবে। এটি তেমন হয়নি, এবং আমরা জানি যে আমেরিকান যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু স্ট্রেইট অফ হরমুজের কথা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, কিন্তু তারা এটা আমলে নেয়নি। তারা ভেবেছিল যে ইরান হয়তো এইটি ব্যবহার করবে না, কিন্তু ইরান তো আপনারা জানেন যে মানুষ কিন্তু তার শেষ চালটি একেবারে নিজের হাতের মুঠোয় রাখে, যখন দেখে যে যুদ্ধে তিনি আর পেরে উঠছেন না, তিনি কিন্তু শেষ চালটি দেন। ইরান সেটিই করেছে, কারণ আপনারা জানেন ইরানের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। তারা কিন্তু দাঁত ভাঙা জবাব দিচ্ছে, পাল্টে জবাব দিচ্ছে, কিন্তু এভাবে তো আমেরিকা ইসরায়েল ক্ষান্ত হচ্ছে না। তখনই ইরান তার এই শেষ চাল স্ট্রেইট অফ হরমুজ ব্যবহার করেছে, এবং এখন পর্যন্ত এই জায়গা অচল অবস্থা আছে, এবং এই অচল অবস্থা কতদিন চলবে সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আর একটি বিষয়, ভয়াবহ তথ্যই আপনাদের জানিয়ে রাখে, যখন যুদ্ধটা শুরু হলো 28 ফেব্রুয়ারি, তার দুদিন পরে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা এবং তেহরানকে কিন্তু মধ্যস্থতা করার জন্য দুপক্ষকেই তারা নক করেছিল, দুপক্ষের সাথে কথা বলেছে, কিন্তু আমেরিকান প্রশাসন সরাসরি না করে দিয়েছে, এবং তেহরান বেশ কিছু শর্ত দিয়েছে। তেহরান বলেছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান ঘাঁটি সরালেই হয়তো তারা আলোচনায় বসবে, কিন্তু এটিতে আদতে কতটা সম্ভব সেটি প্রশ্নই রয়ে গেছে। এবং তারপরে কিন্তু যুদ্ধের চতুর্থ পঞ্চম দিন তারা তাদের এই স্ট্রেইট অফ হরমুজটাকে ব্যবহার করেছে। দর্শক, আপনারা এতক্ষণ আমরা আপনাদের সামনে স্ট্রেইট অফ হরমুজের যে গুরুত্ব সেটি তুলে ধরছি, এবং আপনারা বুঝতেই পারছেন যে এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 20% জাহাজ চলাচল করত, এবং এই জাহাজগুলো দিন শেষে আপনার চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে জ্বালানি সরবরাহ করত, এলএনজি সরবরাহ করত, তেল সরবরাহ করত, কারণ বিশ্বের বেশিরভাগ তেল উৎপাদনই হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং তারা এই সহজলভ্য পথটি ব্যবহার করত। কিন্তু এই যুদ্ধের পরে ইরান এটি যখন সবার জন্য বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু সব দেশই দিন শেষে বিপদে পড়েছে। অর্থাৎ যুদ্ধ মধ্যপ্রাচ্যে এর আঁচ পড়েছে এশিয়ার দেশগুলোতে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, নানা রকম কূটনৈতিক কথা বলা হচ্ছে, হামলার কথা বলছে, কিন্তু ইরান কিন্তু এক চুলও ছাড় দিবে না বলে মনে হচ্ছে। শুধুমাত্র মিত্র দেশের জন্য ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সেটি কিভাবে সমন্বয় করবে? কারণ আমরা জানি জাহাজটা যখন সেই লাইন ধরে চলাচল করে, নিশ্চয়ই মিসাইলের লক্ষ্যবস্তু বা আগে ঠিক করা থাকে, বা কিভাবে তারা সমন্বয় করছে নিশ্চয়ই তারা ভালো বলতে পারবে। কিন্তু আশ্বস্ত করেছে যে চীনের জাহাজ, তারপর ভারতের জাহাজ, বাংলাদেশি জাহাজ এবং ইরানের যারা একেবারে ঘনিষ্ঠ মিত্র তাদের জন্য জাহাজ চলাচল বৈধ। কিন্তু আমরা দেখেছি সেই অর্থে কিন্তু জাহাজ চলাচল করছে না। সবারই তো প্রাণের ভয় আছে, এবং আপনারা জানেন প্রত্যেকটি জাহাজে কিন্তু যেই পরিমাণ তেল থাকে, এলএনজি থাকে, সেসব জাহাজে যদি সরাসরি আপনি একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন আঘাত করে, সেটি কিন্তু বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়, এবং আপনারা জানেন যে সমুদ্রেরও কিন্তু পরিবেশ একটি বিপর্যয়ের সম্ভাবনা আছে। কাজে দিন শেষে এত বড় ঝুঁকি এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আপনারা যেমনটি বলছিলাম একেবারে শুরুতেই, আজকে 28 ফেব্রুয়ারি সে যুদ্ধ, আজকে 15 তারিখ মার্চে 16 দিনে পা দিয়েছে। এই যুদ্ধ কতদিন হবে, সেই চলবে কতদিনই যুদ্ধ করাবে, শেষ হবে কবে, সেটি কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। কারণ যুদ্ধ ছড়িয়ে পড়ছে, ইরান ছেড়ে কথা বলছে না এই আমেরিকা ইসরায়েল, কিন্তু যখন হরমুজ প্রণালীটাতে তারা
কঠোর হয়েছে, একটু সুর নরম করলেও কিন্তু দুপক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এবং এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো পাল্টা জবাব দেয়নি, প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। কিন্তু আপনারা জানেন যে আজকে 25 রমজান, পবিত্র রমজান মাস, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবই মুসলিম দেশ, তারা পবিত্র রমজান পালন করছে, সামনে ঈদ উল ফিতর। সবশেষে ঈদের আগে যুদ্ধ শেষ হবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি যুদ্ধটা ঈদের পরও গড়িয়ে যায়, তখন কি ধরনের আসলে পরিকল্পনা নিবে উপসাগরীয় দেশগুলো, কি তাদের কৌশল হবে সেটি বলা যাচ্ছে না। কিন্তু ভয়াবহ কিছু অপেক্ষা করছে, সেটি তো বলার অপেক্ষা রাখে না। যুদ্ধের পাশাপাশি সে যুদ্ধ শুধু মরণঘাতী যুদ্ধ না, সে যুদ্ধ কিন্তু অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র এই স্ট্রেইট অফ হরমুজের কারণে। এবং আমরা আপনাদের বিশদভাবে ব্যাখ্যা করলাম কেন স্ট্রেইট অফ হরমুজকে আঁকড়ে ধরে ইরান তার যুদ্ধ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এবং এখন পর্যন্ত ইরান কিন্তু তার যে বাজি সেটি তারা জিতে নিয়েছে, কারণ তেহরানের কোর্টে এখন বল তারা শেষ পর্যন্ত হরমুজকে ধরেই আগাবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, দ্য ওয়েব ওয়ার্ল্ডের আজকের যে সরাসরি এখানেই শেষ করছে। আমরা আপনাদের যে যুদ্ধের যে প্রতিনিয়ত যে বিশ্লেষণ, যুদ্ধের গতি প্রকৃতি আমরা অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো। আপনারা সবসময় দ্য ওয়েব ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখবেন। এছাড়া দ্য ওয়েব 24 পর্দায়ও আমরা নানা রকম বিশ্লেষণ ধরছি। দিন শেষে এই যুদ্ধের কারণে তো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে আপনাদেরকে আমরা আরও তথ্যপাত্র দিয়ে যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করে আপনাদের সেই ধারণা দিতে চাই। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্য ওয়েব ওয়ার্ল্ডের পর্দা থেকে আমি বিদায় নিচ্ছি, শারমিন শ্রাবণী।